একটু আদর করে দাও, একটু আদর করে দাও। কই কই যাব, কই যাব, কই যাব, কই কই ওখানে যাব, ওখানে যাব, খুলে দিতে হবে, খুলে দিতে হবে, দরজা তো খুলে দিতে হবে। হ্যাঁ, ওই বাবা, এত দৌড় দরজা খুলে দেওয়ার জন্য। হ্যাঁ, কে খুলে দিচ্ছে না কেউ দরজাটা? আহারে, দরজাটা কেউ খুলে দেয় না গো, কেউ দরজাটা খুলে দেয় না গো। ওই বাবা, এ মাথাটা তো ফেটে যাবে মা, তুমি এত গুঁতো মারছো মাথার মধ্যে, কি খাচ্ছিস? হ্যাঁ, ওই বাবা, তুমি ঘরে যাবে পুতো? ও পুতো, তোমাকে কেউ নিচ্ছে না ঘরে? একটু আদর করে দাও, একটু আদর করে দাও, একটু আদর করে দাও। আয় তো, আয় তো, আয় তো আদর করে দাও। না, একটু আদর করতে হবে, আয় তো আদর করে দাও, আয় তো আদর করে দাও, আয় তো আদর করে দাও। ওই বাবা, আমার ছোনাটা, আমার ছোনাটা, তাতেই নি তো ছোনাটা, আমার ছোনাটা। ওই বাবা, কি মজা। সকাল সকাল একটা অবলা প্রাণীর কাছ থেকে এতটা ভালোবাসা পাওয়াটা সত্যি ভীষণ ভাগ্যের ব্যাপার। আমার পুটু আমাকে আদর করছিল এই কারণেই, যাতে করে ছোট বেডরুমের দরজাটা খুলে দেওয়া হয়, জানলা দিয়ে ও প্রাকৃতিক দৃশ্য দেখবে। আসলে ছোট ঘরের পিছন দিকেই তো অনেক গাছপালা রয়েছে, তো অনেক পাখি টাখি আসে সকালবেলার দিকে, তো ওই পাখিগুলো দেখতেও খুব ভালোবাসে। তো সেই কারণেই এতটা ও আর কি আদর করছিল আমাকে। আর কীরকম কথা বোঝে তোমরা তো দেখতেই পেলে, ওকে আমি যেমন যেমন বলবো তেমন তেমনই করবে। ওর কোনো কাজ করানোর হলে পরে এরকমভাবে আদর দিয়ে দিয়ে কাজটা করানোর চেষ্টা করে, এতটাই চালাক। তো রোজ দিন শেয়ার করা হয় না, ভিডিও করতে পারি না, আজকে সুযোগ হলো তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আগেই তোমাদের সকলের কাছ থেকে অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি। বিগত 4 দিন যাবৎ আমি কোনো ব্লগ আপলোড করিনি এবং কোনো কিছু কমিউনিটি পোস্টও দিইনি। কি হয়েছে না হয়েছে কিছুই হয়নি। অ্যাকচুয়ালি কি বলো তো, মানে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটোকে একসাথে ব্যালেন্স করতে গিয়ে না মাঝে মধ্যে একটু টালমাটাল পরিস্থিতি হয়ে যায় আর কি। তো সেইটাই হয়েছিল, তাই মাঝে মধ্যে নিজেকে একটু রেস্ট দেওয়ারও প্রয়োজন। তো সেই রেস্টেই একটু ছিলাম, সব কিছু থেকে একটু দূরে, শুধুমাত্র নিজের জন্য একটু টাইম বার করেছিলাম। তো এছাড়া আর কিছুই না, নিজের জন্য একটু টাইম দিয়ে নিজেকে একটুখানি রিচার্জ করে নিলাম। এবার আবার তোমাদের সাথে আমার রোজ নামচাগুলো শেয়ার করব। যেরকম ব্লগ আসতো আগের মতন সেরকমই ব্লগ আসবে, তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভীষণ ভালো লাগে তোমরা এতজন আমার ব্লগ দেখার জন্য একদম উৎসুক হয়ে থাকো, অপেক্ষায় থাকো, এটা দেখে আমার ভীষণ ভালো লাগে। আর কথা দিচ্ছি এরকম না বলে কয়ে কখনো গায়েব হয়ে যাব না। অবশ্যই কোনো অসুবিধা হলে পরে বা আমার যদি একটু ব্রেকের প্রয়োজন হয় তোমাদেরকে জানিয়ে তারপরে কিন্তু আমি একটু ব্রেক নেব। এটা হলো 30শে আগস্ট শুক্রবারের ব্লগ। এখন বাজে সকাল 7:30 মতন। তা আমি ঘুম থেকে উঠে আমার যা যা কাজকর্ম থাকে সংসারে বাসি কাজকর্ম তো সেরেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। ডিরেক্ট রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। তো রান্নাঘরে এসে কিচেন কাউন্টার টপটা ভালো করে পরিষ্কার করে দেখো এখানে আমি ভাত ডালটা প্রথমে তো বসিয়ে দিলাম, আর সাইড বাই সাইড মিক্স ভেজ হবে। অ্যাকচুয়ালি কি বলো তো, অনেক সবজি ফ্রিজে রয়ে গেছে, তো সেই সবজিগুলো দিয়ে একদম একটা মিক্স ভেজ করে নিচ্ছি। আর টমেটো দিয়ে মুগের ডাল করেছি, আর দেখলেই গাজর আর আলু
ভাজাটা হয়ে গেছে, সেই ভাজাটা আর কি তুলে নিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কিন্তু আমার এগিয়ে গেছে। এইখানে দেখো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ডালে সম্বার দেওয়ার জন্য। তো আমার ডালটা হয়ে গিয়েছিলো, তো ডালটাতে দেখো সোমবারটা দিয়ে দিলাম, আর সাইড বাই সাইড কিন্তু আমি মিক্স ভেজটাও বসিয়ে দিয়েছি। তো এখানে ডালের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জল দিলাম, আর দিয়ে ওটাকে ফুটতে দিলাম। আর এখানে দেখো আমার মিক্স ভেজটা তেলের মধ্যে আর কি ফ্রাই হতে দিয়েছিলাম, আর তার কি মানে একটু ফ্রাই হয়ে যাওয়ার পর একটু নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে ফ্রাই করেছি। মিক্স ভেজটা আমি এরকম ঢাকা চাপা দিয়েই করি, তাহলে বেশ সুন্দর প্রত্যেকটা সবজি সফট হয়। কিন্তু সেদিনের মিক্স ভেজটা না কি হয়েছিল বলো তো, এত সুন্দর হয়েছিল খেতে, কিন্তু একটা গন্ডগোল। কখনো শুনেছো যে কচুরমুখী আর কি গলা চুলকানোর কারণ হয়? কি জানি না, বৃষ্টিতে ভেজা কচুরমুখী কিনা সেই জন্য কিনা, বা অনেক কচুরমুখীতে নাকি গলা ধরে। মানে এই রান্নাটার পর আর কি আমার মাকে যখন গল্প করছি, আমার মা বলছে যে অনেক কচুরমুখীতে গলা ধরে, দেখে বুঝে কিনে আনতে হয়। আমি তো অত কিছু জানি না, তাহলে তো সেই বুঝে হাজব্যান্ডকে বলে দিতাম। এত সুন্দর করে তরকারিটা রান্না করলাম, দেখো লাস্টে কিন্তু মিক্স ভেজে একটুখানি নারকেল কোড়াও দিয়েছি। আমার ঘরে একটু নারকেল কোড়া রাখা ছিল, তো ভাবলাম মিক্স ভেজে দিয়ে দিই, খেতে ভীষণ টেস্ট হয় নারকেল কোড়া দিলে পরে। তো এর মধ্যে কিন্তু হাজব্যান্ডকে খেতে দেওয়া হয়ে গেছে। হাজব্যান্ড খেয়ে বলছে গলাটা একটু কুটকুট করছে, তুমি লেবু দাও। তো ওই লেবু ছিল ঘরে, তাই লেবু দিয়ে দিলাম। আর সত্যি তরকারিটা এতটা টেস্টি হয়েছিল, কিন্তু কচুরমুখীর জন্য মানে দুপুরে খেয়েছি, রাত অবধি সেই গলা মানে চুলকানি আর কি বলবো তোমাদেরকে। মানে এত মানে খারাপ লাগছিলো, লাস্টে অত কষ্ট করে রান্নাবান্না করেছি, ফেলে দেবো তরকারিটা, কচুরমুখী বাদ দিয়ে তরকারিটা তারপরে খাওয়া হয়। আর এদিকে দেখো বোন পুজো দিয়ে নিল, তো একটুখানি ভিডিও করেছে। আসলে আমার মা জন্মাষ্টমীতে তালের বড়া মালপোয়া এগুলো কিছু করতে পারেনি দেখে মার মনের মধ্যে একটু খুঁতখুত করছিল, তাই জন্য আমার গপুর জন্য ওই মালপোয়া করে পাঠিয়েছে। তাই বোনকে বললাম তুই স্নান করে পুজোটা দিয়ে দে, আমার পুজো দিতে দিতে আজকে অনেকটা বেলা হয়ে যাবে, মানে আমার ওপর যদি পুজোর দায়িত্ব পড়ে তো অনেকটা বেলা হয়ে যাবে। আমি দেখলেই এখন জামা কাপড় মেলে দিয়ে আসলাম। অ্যাকচুয়ালি শনিবার দিনকে আর কি বাড়িতে বড় বাবার পুজো করব, তো সেই জন্য আমি ঠাকুরের কোনো কাজ করলে পরে যে শাড়িটা পরে আর কি পুজোয় বসবো, সেই শাড়িটা সবসময় ধুয়ে মানে পরতেই পছন্দ করি। তো সেইটাই আর কি ধুয়ে দিলাম। বেশ সুন্দর রোদ রয়েছে বাইরে, আর সকাল থেকে একটার পর একটা কাজের তাড়নায় সকালে ব্রেকফাস্টের আর টাইম হয়নি, তাই দাঁড়িয়ে ঠাকুরের প্রসাদে একটা মালপোয়া খেলাম। খেয়ে দেখো এখন সিঙ্কে বেশ কিছু বাসন ছিল, সেই বাসনগুলোকে এক এক করে মেজে সিঙ্কটা খালি করে নিলাম। আর আজকে কাজের তাড়না শেষ নেই, তার মানে মেইন কারণ হচ্ছে মানে সমস্ত বাজার টাজার গোছাচ্ছি। আসলে পরের দিনকে বাড়িতে পুজো আছে, আর পুজোর পরের দিন দেখবে শরীরটা ভীষণ খারাপ করে, তো সেই জন্যে হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি বাজারটা গুছিয়ে দিয়ে যাও। আর হাজব্যান্ডেরও রবিবার দিনকে বেশ কিছু কাজ রয়েছে, তো আমি বললাম তোমারও নিশ্চিন্তে তুমি কাজগুলো সারতে পারবে, আর আমারও তাহলে বাজার গোছানোর কোনো তাড়া থাকবে না। তো সেই জন্যই সমস্তটাও বাজার মানে সবজি বাজার মাছ বাজার সব গুছিয়ে দিয়েছে। তো আমি এখানে দেখো সব মানে প্রত্যেক দিন অনুযায়ী আর কি ভাগে ভাগে কৌটোয় করে গুছিয়ে আর কি রেখেছি। আর আনার মধ্যে খুব যে বেশি কিছু এনেছে তা না, চিকেন এনেছে, আর মাছের তেল ভালো পেয়েছিল তেল এনেছে, আর বড় গোটা একটা কাতলা মাছ নিয়ে এসেছে। তো ওই কাতলা মাছের পিসগুলোকে দিন হিসেবে ভাগ করে আলাদা আলাদা কন্টেনারের মধ্যে ভরে রেখেছি। আর আজকে ঠিক করেই নিয়েছি যে ফ্রিজটাকে একদম ডিপ ক্লিনিং করব। ডিপ ক্লিনিং তো আর রোজ দিন হয় না, আমি যখনই দেখি নোংরা হয়েছে তখনই পরিষ্কার করি। বাট এই বিগত আর কি দু মাস না হলেও 1.5 মাস হয়ে গেছে ভালো করে আর কি ডিপ ক্লিন করা হয় না, খুব নোংরা হয়েছে ফ্রিজটা। তো ফ্রিজটাকে আর কি ভালো করে আজকে ডিপ ক্লিনিং করব। প্রত্যেক সপ্তাহে তো সব কিছু সরিয়ে মোছা হয়, কিন্তু ডিপ ক্লিনিংটা হয়ে ওঠে না, একটু সময় সাপেক্ষ ব্যাপারই সব কিছু খুলে পরিষ্কার করাটা। তো আজকে ভাবলাম যে হাতে একটু সময় আছে, যেহেতু কাজগুলো ঝটপট করে সেরে আজকে ফ্রিজটা ডিপ ক্লিনিং করবো। আর আমার কি বলো তো, কোনো কিছু মাথায় যদি ঢোকে যে এটা আমাকে করতে হবে,
আমার যত বেলাই হোক না কেন সেই কাজটা না করা অবধি আমি শান্তি পাই না। তো সেই জন্য মাথায় যখন একবার ঢুকেছে আমি করেই ছাড়বো। তো এখানে দেখলাম যে মানে মাছ পরিষ্কার করতে করতে দেখলাম মানে কিছুটা এঁঠো জল আর কি এই দিকে চলে এসছে। তো ভাবলাম যে একবারে এই জায়গাটা পরিষ্কার করে না দিলে না মানে বড্ড নিজেরই কেমন একটা ঘিন ঘিন করে। তোমাদেরকে আমি বলেছিলাম হয়তো যে আমাদের যে আর কি টাইলসের কাজ করেছে সেই কাকুটা না একটু ঢালটা এই দিকটাতে করে দিয়েছে, উল্টো দিকে ঢাল হওয়ার কথা, বাট উনি ভুলবশত ঢালটাকে এই দিকে করে দিয়েছে। তাই জন্য একটু বেশি জল গড়িয়ে গেলেই না ওই দিকে চলে যায় এবং জল মানে জমা হয়ে থাকে। তো সেই জন্যই সঙ্গেরটা সঙ্গে মুছে পরিষ্কার করে দিলাম, দিয়ে কিচেন কাউন্টার টপটাও পরিষ্কার করে নিয়েছি। নিয়ে দেখো এবার আমি ফ্রিজ পরিষ্কার করতে বসেছি। ফ্রিজের সমস্ত র্যাকগুলো খুলে আমি জলে আর কি ভিজিয়ে রেখেছি। আর দেখলেই একটা গামলার মধ্যে একটা জল রেডি করলাম, ওটা গরম জল ছিল, ওর মধ্যে খাবার সোডা আর ভিনিগার দিয়েছি আর দিয়েছি সার্ফ, ওই দিয়ে আর কি একটা লিকুইড মতন বানিয়েছি। দিয়ে ভালো করে দেখো ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি। মানে এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করলে না এটা দেখবে ফ্রিজে দীর্ঘদিন ধরে ফ্রিজে খাবার টাবার রাখতে রাখতে না একটা ব্যাড স্মেল চলে আসে। তো সেই স্মেলটাও তো থাকবেই না, আর তার সাথে সাথে ফ্রিজটা খুব ভালো পরিষ্কার হয় যেহেতু ভিনিগার থাকে আর খাবার সোডা গরম জল সব কিছু একদম মানে মোক্ষম দাবাই বলতে পারো ফ্রিজের নোংরা তোলার জন্য এবং জীবাণুটাকে আর কি বিনাশ করার জন্য। তো আমি ভালো করে ফ্রিজটাকে ক্লিন করে নিয়েছি, নিয়ে এইবারে চলে এসেছি যে র্যাকগুলো রয়েছে সমস্ত র্যাকগুলোকে আর কি ভালো করে পরিষ্কার করে নিতে। আমার ফ্রিজটার কন্ডিশন ভীষণই খারাপ, মানে এখানে মাঝেই তোমরা দেখতে পারবে তাকগুলো না মানে তাকের যে প্লাস্টিকের বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারগুলো ভেঙে খুলে খুলে আসছে। তবুও কিছু করার নেই, সব কিছুরই একটা সময় আছে, এখন অবধি সময়টা মানে হয়ে ওঠেনি এটা নতুন ফ্রিজ কেনার। আর এই সব বড় বড় জিনিস দেখবে সব সময় তো হয় না, মানে একটা ফ্রিজ মোটামুটি যদি ভালো কোম্পানির ফ্রিজ হয় 15 থেকে 20 বছর যায়। তো সেইখানে ফ্রিজটা এবার যখন কিনবো তো একটু ভালো দেখেই কিনবো, আর যত দিন যাচ্ছে সংসারটা তো বড় হচ্ছে, তো একটু বড় ফ্রিজই কেনার ইচ্ছা আছে। তাই জন্য একটু ওয়েট করে যাচ্ছি, একটু আর কি বুঝতেই তো পারো পয়সা কড়িরও তো ব্যাপার থাকে, তো একটু গুছিয়ে নিয়ে তারপরে ইচ্ছা আছে একটা বড় ফ্রিজই কেনার। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত আর কি ফ্রিজের যে অ্যাটাচমেন্টগুলো ছিল সমস্ত ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। আর এবার এই যে বক্স জানলাতেই আর কি রোদ আসছিল বেশ সুন্দর, তো ভাবলাম এইখানটাতেই দিয়ে আমি এবার সবজিগুলো গোছাবো। প্রচুর সবজিপাতি এনেছে হাজব্যান্ড, আমি সবজিগুলো আগেই ধুয়ে শুকিয়ে নিয়েছি। তো সবজিগুলোকে গুছিয়ে তারপরে দেখো এখানে কিছুক্ষণ আর কি জল ঝরাতে দিয়েছিলাম, হাতে তো বেশি টাইম ছিল না, ওই 10-15 মিনিট আমার সবজি গুছাতে যতক্ষণ সময় লেগেছে আর কি ওইটুকুনি সময় একটু জল ঝরিয়ে নিয়ে এখন দেখো একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে ম্যাটগুলো মুছলাম না, এটা কিন্তু ফ্রিজ ম্যাট না, এটা হচ্ছে আমার টেবিল ম্যাট, তাও কি পুরনো হয়ে গেছে টেবিল ম্যাটটা, ওই টেবিল ম্যাটটাই আমি ইউজ করি, আলাদা করে ফ্রিজ ম্যাট কিনিনি। আর সত্যি বলতে ফ্রিজটারও তো কন্ডিশন ভালো না, তাই আর নতুন করে কোনো ফ্রিজের অর্গানাইজার কিনিনি। একবারে যখন নতুন ফ্রিজ কিনবো তখন ফ্রিজের অর্গানাইজার কিনবো। তা আমি দেখো সারা সপ্তাহের মানে মাছ সবজিপাতি এই ভাঙাচোরা ফ্রিজটাতেই কিন্তু স্টোর করি, দীর্ঘদিন ধরে এইভাবেই চলছে। আর এইখানে দেখো আমি সমস্ত সবজিগুলো কিন্তু সবজির বাস্কেটে গুছিয়ে নিচ্ছি। সবজির কিন্তু আলাদা আলাদা কন্টেনারও পাওয়া যায়, মানে স্টোর করার জন্য অনেক কন্টেনার অনলাইনে অ্যাভেলেবেল। ওই যেটা বললাম তোমাদেরকে আমি কিন্তু কিছুই কিনিনি এখনও, নতুন ফ্রিজে আর কি সমস্ত কিছু কিনে গোছাবো সেটাই প্ল্যান আছে। এখন আপাতত আমি সমস্তটা আলাদা আলাদা প্লাস্টিকে করে র্যাপ করে করে দেখো গুছিয়ে রাখি। আর ফুড যে বাস্কেটটা রয়েছে মানে ভেজিটেবল বাস্কেটের নিচে কিন্তু একটা নিউজ পেপার বিছিয়ে নিলাম, নিয়ে আলাদা আলাদা করে প্যাকেটের মধ্যে করে র্যাপ করে করে সমস্ত সবজিগুলোকে আমি কিন্তু গুছিয়ে রাখি। এটা আমার প্রতি সপ্তাহেরই রুটিন। আর ওপরে যে ডিপের এরিয়াটা, সেই ডিপের এরিয়াটা কিন্তু যে দরজাটা থাকে ডিপের দরজাটা, ওটা আমার হাতেই ভেঙে গেছে। কি বলতো, পুরো ডিপে বরফ জমে দরজাটা পুরো লক হয়ে গেছিলো, আমি একটু গায়ের জোরে আর কি দরজাটা খুলতে গেছি, ব্যাস পুরো খুলে হাতে চলে এসছে। আর কি করা যাবে, ওটা তো আর চেঞ্জ করার কোনো সম্ভাবনা নেই।
তো সেই জন্য এইভাবেই চলছে মোটামুটি 4 বছর, তো এইভাবে হয়েই গেল, 4 বছর হয়ে গেছে ওই ঘটনা ঘটিয়েছি আমি। তো যাই হোক, দেখো আমি কিন্তু সমস্ত আর কি অ্যাটাচমেন্টগুলো ফ্রিজে লাগিয়ে দিয়েছি, দিয়ে এবারে যা যা অর্গানাইজ করার দরকার আর কি, ফ্রিজে যা যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু সুন্দর করে অর্গানাইজ করে নিচ্ছি। আর এবার চলো আমার এই ভাঙাচোরা ফ্রিজেরই ফাইনাল লুকটা তোমাদের দেখাই যে কিভাবে কি সাজিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে এমনিই ভালো লাগে, তো সেই মানে পরিষ্কার করে রাখাটাই হচ্ছে মেন ব্যাপার। খাটনি তো হলো বটেই, কিন্তু তারপরে যে মানে ফ্রিজের সুন্দর একটা লুক আসছে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ফ্রিজটা দিয়ে, তো এটাই বেশ ভালো লাগছে। তো ফ্রিজের ভিতরটা তো পরিষ্কার করলাম, তো বাইরেটা কেন বাদ যায়, তাই বাইরেটাও কলিন দিয়ে ভালো করে একটু মুছে দিলাম। আর এই যে বেঞ্চিটার ওপরে সমস্ত গুছিয়ে রেখেছি, বেঞ্চিটাকেও কিন্তু আমি প্রতিদিন একবার করে একটুখানি মুছে নিই। ওপরে তো প্লাস্টিকেরই আর কি একটা টেবিল ক্লথ পাতা রয়েছে, তো একটু ধুলো তুলো তো পড়ে, তাই জন্য একটু ওপরটাতেও মুছে নিই। আমার এটা হওয়াতে সুবিধা হয়েছে কি বলো তো, রান্না করতে করতে ধরো যখন একটু রান্নার মানে একটু ধরো সময় লাগছে, কষতে দিয়েছি বা কিছু একটা ভাজতে দিয়েছি, একটু সময় লাগছে, চেয়ারে আর বসতে হয় না, সোফাতে গিয়েও বসতে হয় না, ওই টেবিলটার উপরে গিয়ে বসে পড়ি, বসে থাকি, বেশ সুবিধাই হয়। তো যাই হোক, মানে পরের দিনকে যেহেতু পুজো, তো ঘর দুয়ারগুলোকেও একটুখানি পরিষ্কার টরিষ্কার করারও ব্যাপার রয়েছে, তাই জন্য কিচেনের যে নিচের আমার ক্যাবিনেটগুলো সেইগুলোকেও একটুখানি ভালো করে ডাস্টিং করে নিলাম। ঘর দুয়ারগুলোকেও একটু হালকা ফুলকা ডাস্টিং করেছি, শুধু আমাদের বেডরুমটা বাকি রয়েছে, মানে ডাইনিংটাকেও ডাস্টিং করেছি, ছোটো বেডরুমটাকেও ডাস্টিং করেছি, শুধু আমাদের বেডরুমটা বাকি রয়েছে, ওটা বেড কভারটা চেঞ্জ করব আর কি আগামীকাল, আর সেই দিনকেই আর কি ডাস্টিংটাও করব, এরকমই প্ল্যান রয়েছে। মানে সময় আর কুলিয়ে উঠলো না, আর এত কিছু তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। যেটা আমার ভিডিওর আজকের মেন টপিক ছিল, আমার ফ্রিজ অর্গানাইজেশনটা এবং কিভাবে আমি মান্থলি আমার ফ্রিজটাকে ডিপ ক্লিন করে থাকি, সেইটাই শেয়ার করার। আমি এতদিন ধরে ভিডিও করছি, কিন্তু ফ্রিজ অর্গানাইজেশন বা ফ্রিজ ডিপ ক্লিনিং কীভাবে আমি করি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যখন ডিপ ক্লিনিং করছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করি। রোজ দিন কী বলো তো, ভিডিও মানে ক্যামেরা সেট করে করে করতে গেলে একটু লেট তো বেশি হয়, তো সেই জন্যই আর কি শেয়ার করতাম না। তো ভাবলাম যে ঠিক আছে আজকে শেয়ার করেই দিই, একটু না হয় লেট হোক তোমাদের সাথে, তাই জন্য একটু শেয়ার করলাম। তোমরা জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে, আর বেশি বড় করলাম না আজকের ব্লগটাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তোমাদের একটা কমেন্ট এবং লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।